আসসালামু আলাইকুম। পুঁজিবাজার নিয়ে এনটিভির নিয়মিত অনুষ্ঠান মার্কেট ওয়াচে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রকিবুর রহমান। আপনারা জানেন যে গত কিছুদিন ধরে পুঁজিবাজারে টানা দরপতন ঘটছে। অন্যদিকে নীতি নির্ধারণ মহলের দিক থেকে আমরা এমন কোনো সাড়া দেখতে পাচ্ছি না বা কোনো অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছি না। সবচেয়ে বড় কথা হলো যে এই পুঁজিবাজার যখন একটা দরপতন ঘটে, যদি কোনো কারণবিহীন দরপতন ঘটে, তখন আমরা মনে করি যে সেখানে সবচেয়ে বেশি পৃথিবীর সব দেশে সেন্ট্রাল ব্যাংক একটা ভূমিকা রাখে। সেই হিসাবে আমি নিজেই দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ব্যাংক এই মুহূর্তে কোনো ভূমিকা রাখছে বলে আমার কাছে কোনো খবর নেই এবং আমি নিজেও দেখতে পাচ্ছি না। আমি মনে করি এই দেশের যে একটা সম্ভাবনাময় পুঁজিবাজার গড়ে উঠেছে, সেই পুঁজিবাজারটাকে আমাদের টিকিয়ে রাখতে হবে দেশের স্বার্থে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের স্বার্থে, কর্মসংস্থানের স্বার্থে। কারণ পুঁজিবাজার যে দেশের যত শক্তিশালী, সে দেশে কর্মসংস্থান হয়, সে দেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয় এবং আপনি দেখবেন এবং হাজারো লাখো বিনিয়োগকারী তাদের সঞ্চয়ের একটি অংশ পুঁজিবাজারের মাধ্যমে দেশের উন্নয়নে তারা সহযোগিতা করে আসছে। তা আমি মনে করি এই সব ব্যাপারে কী কারণে দরপতন ঘটছে এবং দরপতন ঘটার কারণ কি, এটা বের করার জন্য আমরা চেষ্টা করব এবং আমরা চেষ্টা করব যে কিভাবে এই দরপতন ঠেকানো যায়, কিভাবে পুঁজিবাজারকে আবার একটা স্থিতিশীল করা যায়, সেই বিষয়ে আমরা আলোচনা করব। আজকে দুজন বিশেষ অতিথি আমাদের সাথে আলোচনা করার জন্য আছেন। আমাদের সাথে আমার বাম পাশে আছেন মোহাম্মদ সাইদুর রহমান, তিনি এমডি ইবিএল সিকিউরিটিজ লিমিটেড এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ওনারা সবাই মিলে, যে কীভাবে পুঁজিবাজারকে স্বচ্ছ এবং জবাবদিহিতার মাধ্যমে স্টেবিলাইজ করা যায়। আর আমার ডান পাশে আছেন ডক্টর জামাল উদ্দিন, আপনারা ওনাকে চিনেন, সাবেক সভাপতি আইসিএবি এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির উনি সভাপতি, সাধারণ সম্পাদক। আমরা দুজনের সাথে এখন এই বিষয়গুলি নিয়ে আমরা এখন আলোচনা করব এবং আপনারা যারা আমাদের সাথে যোগ দিতে চান প্লিজ আমাদেরকে ফোন করুন, আপনাদের মতামত জানান। ফোন অথবা 58150832 অথবা 58150833 নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন, আপনাদের মতামত জানাতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমি সাইদুর আপনার সাথে কথা বলতে চাই। আপনি দীর্ঘদিন ধরে পুঁজিবাজারের সাথে সম্পৃক্ত আছেন এবং এই পুঁজিবাজারেরকে স্টেবিলাইজ করার জন্য, স্থিতিশীল করার জন্য আপনারা মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন বিভিন্নভাবে আপনারা যারা বিভিন্ন আজকে সাবসিডিয়ারি অর্গানাইজেশন, বিভিন্ন ইনস্টিটিউশনের, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সাবসিডিয়ারি অর্গানাইজেশনে কাজ করছে, অনেক চেষ্টা করে যাচ্ছেন। আপনি বলেন তো এই কারণটা কি, গত কয়েকদিন ধরে এরকম দরপতন হচ্ছে কেন? এটা কারণটা কি একটু খোলাসা করে বলবেন একেবারে স্পষ্টভাবে? ধন্যবাদ রকিব ভাই। আসলে এটার তো সুনির্দিষ্ট কারণ, এটা আমাদের যে স্পেসিফিক বলা যাবে সেটা আসলে বলা মুশকিল। তবে আমাদের এই যে আপনি যেটা বললেন, অনেকদিন আমরা বাজারে আসি, বাজারের সাথে থেকে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে, অভিজ্ঞতার আলোকে যেটা মনে হচ্ছে যে সবসময় দেখবে আমাদের বাজারে একটু পেনিক বা রিউমারের উপরে কিন্তু মানুষ বেশি নির্ভর করে, আমাদের রিটেল ইনভেস্টর যারা আছেন। তো যখন দাম বৃদ্ধি পেতে থাকে বাজারে, তখন এক ধরনের রিউমারের উপরে নির্ভর করে অনেকে বুঝে না বুঝে বিনিয়োগের দিকে ঝুঁকে পড়ে। আবার যখন নাকি বাজার নিম্নমুখী হয়, দর পতনের দিকে থাকে, তখনও দেখা যায় কিছু সংখ্যক বিনিয়োগকারী পেনিক হয়ে এটা সেল করে দেন। এবং এই অনুষ্ঠানেও কিন্তু আমরা অনেক সময় এই প্রশ্নটা পেয়ে থাকি যে ভাই, আমরা তো আপনাদের কথা শুনে ফান্ডামেন্টাল শেয়ারে বিনিয়োগ করছি, ফান্ডামেন্টাল শেয়ারের দামও তো বাড়ে না। আসলে আমাদের উদ্দেশ্যটা যেটা থাকে, আমরা সবসময় বিনিয়োগকারীদেরকে বোঝানোর চেষ্টা করি যে ফান্ডামেন্টাল শেয়ারে থাকলে পুঁজিবাজার রিস্কের জায়গা, এটা আমরা সবাই জানি, কিন্তু ফান্ডামেন্টাল শেয়ারে যদি থাকে, মৌলভিত্তি সম্পন্ন শেয়ারের ক্ষেত্রে আমরা মনে করি যে আপনার অ্যাপারেন্টলি রিস্কটা কম হয়, রিস্কটা মিনিমাম লেভেলে থাকে। আর যদি স্পেকুলেশনের উপরে নির্ভর করে বা অসমর্থিত তথ্যের উপরে ভিত্তি করে যখন নাকি বিনিয়োগ করে, সেখানে রিস্কটা বেড়ে যায়। তো এই যে ধরেন বাজারে বেশ কিছুদিন যাবত আমরা একটা নিম্নমুখী প্রবণতা দেখছি, বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা অস্থিরতা, সেই অস্থিরতার বহিঃপ্রকাশটাই কিন্তু এখন এই প্যানিক সেলটা আসছে। তো এই সেলটা প্যানিক সেলটা কোন গ্রুপ থেকে আসছে? এটা কি ইনস্টিটিউশন থেকে আসছে, মার্চেন্ট ব্যাংক থেকে আসছে, না এটা বড় বড় বিনিয়োগকারী থেকে আসছে, না সাধারণ বিনিয়োগকারী থেকে হচ্ছে? কারা করতেছে এইগুলো? আসলে এটা একটা মিশ্র প্রতিক্রিয়া। তবে আমি মনে করি যে ইনস্টিটিউশন লেভেলে সেলের পরিমাণটা এখন কম। আপনি এটা ট্রানজ্যাকশন প্যাটার্ন দেখলে কিন্তু বুঝতে পারতেছেন, কারণ ভলিউম কিন্তু এখন অনেক কম হয় আমাদের। এটা তো একেবারে লজ্জাজনক। মানে ঢাকা স্টক এক্সচেঞ্জে এখন যে ধরনের ভলিউম হয়, আমার যেটা বিশ্বাস আর কি, যে আমরা কোনো ব্রোকারেজ হাউসও আমাদের অপারেটিং কস্ট ম্যানেজ করার মতো ট্রানজ্যাকশন হয় না, ইভেন স্টক এক্সচেঞ্জেরও নিজস্ব অপারেটিং কস্ট ম্যানেজ করার মতো ট্রানজ্যাকশন হচ্ছে না।
তো সেই জায়গাটাতে আপনার বড় ইনভেস্টর বা প্রাতিষ্ঠানিক ইনভেস্টরদের খুব বেশি ইনভলভমেন্ট আছে বলে আমার কাছে মনে হয় না আর কি। না, আমি আপনার কাছে সাইদুর স্পেসিফিক জানতে চাচ্ছি, কোন জায়গাতে এই অনাস্থাটা সৃষ্টি হয়েছে, কোন জায়গাতে এই সাধারণ বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হচ্ছেন বা প্যানিক হচ্ছেন, কোন জায়গাতে, কি কারণে? না, কিছু জিনিস দেখেন, মিডিয়াতে ইতিমধ্যে কিন্তু কিছু নিউজ হয়েছে, এবং 2010 সাল থেকে কিন্তু আমাদের এই পতনের ধারাটা চলে আসছে। তা আপনি জানেন যে না, 2010 সালে পতনের ধারা আসলো, আবার উঠেছে, কিন্তু বারবারই কোনো না কোনো মহল থেকে এটাকে জোর করে নামিয়ে দেওয়া হয়েছে, যদি আমি বলি। হ্যাঁ, সেটা হয়তো আপনি বলতে পারেন, তবে আমরা যেটা মিডিয়ার মাধ্যমে এই ধরনের কিছু বিষয় ইতিমধ্যে দেখবেন যে অনেক মিডিয়াতে প্রচার আসছে যে 2021 সালের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, বিশেষ করে ব্যাংক লিজিংগুলার যে অতিরিক্ত এক্সপোজার আছে, সেটা 2016 সালের 21শে জুলাইয়ের মধ্যে অ্যাডজাস্ট করতে হবে। সেখানে 6-7 হাজার কোটি টাকার ইনভেস্টমেন্টের। আচ্ছা সাইদুর, একজন দর্শক আমাদেরকে ফোন করতে চাচ্ছেন, আমরা ওনার ফোনটা নিয়ে নিই, তারপর আবার আপনাদের কাছে আসবো। জি দর্শক, আপনার নামটা বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আমার নাম আসসালাম। মোহাম্মদ জামাল হোসেন, আমি একজন বিনিয়োগকারী। আমি দুইটা প্রশ্ন আপনার কাছে করতে চাই। জি বলুন। একটা প্রশ্ন হলো, আমার এই যে আমাদের এই বাজারটাকে আপনারা অনেক আশ্বাস দিয়েছেন, আমরা এই পর্যন্ত কোনো আশ্বাসে কোনো এটা সুফল পাইনি। তো আমি দয়া করে আপনাদের কাছে অনুরোধ করি, প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করি, আপনারা বাজারটা দয়া করে বন্ধ করি, 1 মাসের জন্য বন্ধ করি, যত পদ্ধতি আছে আপনারা ওইটা করেন। আর এই যে মাসের মধ্যে 15 দিনের মধ্যে একটা আইপিও ছাড়েন, আইপিও বাজারে দেখেন টাকার কোনো অভাব নাই, কিন্তু সেকেন্ডারি মার্কেটে মানুষ নিঃস্বহারা হয়ে গেছে। মানুষ আমাদেরকে গলার মধ্যে ছুরি দিয়ে দেয়, এভাবে না বললে, এই আলোচনা না করে মানুষের গলার মধ্যে ছুরি দিয়ে দেন, আমরা সবাই শহীদ হয়ে যাই। তো আমাদের এটা একটা সুনাম হবে দেশের, আপনাদের শেয়ার বাজারে একটা সুনাম হবে। আচ্ছা, বিনিয়োগকারী আপনি ভালো থাকুন, আপনার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি। আরেকজন দর্শক অপেক্ষা করছেন আরেকটা টেলিফোন করার জন্য। আমি দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর বলছি গুলশান থেকে। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, 1996 ও 2002 সালের মতো ম্যানিপুলেটরসরা প্রতিদিন দরপতন ঘটিয়ে বিনিয়োগকারীদের সর্বশান্ত করছে, অথচ এসিসি, ডিএসি, সিএসি অত্যন্ত নীরব ভূমিকা পালন করছে, এমনকি তাদের কোনো বক্তব্য আমরা দেখছি না। আমার প্রশ্ন, বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে তাদের কি কিছুই করণীয় নেই? আপনাদেরকে ধন্যবাদ। জি থ্যাংক ইউ। জি ডক্টর জামাল উদ্দিন, প্রশ্নগুলি আপনি শুনলেন। প্রথম প্রশ্ন ছিল যে মার্কেটটা বন্ধ করে দেন মাসখানিকের জন্য। দ্বিতীয় প্রশ্ন ছিল নতুন আইপিও দেওয়া এখন বন্ধ করুন। আর তৃতীয় প্রশ্নটি ছিল যে আপনি তো শুনতে পাচ্ছেন যে ডিএসসি, সিএসসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগাং স্টক এক্সচেঞ্জ অথবা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে কোনো কর্তব্য নাই, এই যে একটা অস্বাভাবিক দরপতন ঘটছে, সেই দরপতন ঠেকাবার জন্য কি তাদের কোনো কার্যক্রম করা উচিত না? এই ধরনের প্যানিকিং সিচুয়েশনে আপনার স্বল্প বিনিয়োগকারী যারা, ওনারা তো একটা প্যানিকের মধ্যে পড়ে। তো এটা যদি কোনো সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় স্মল ইনভেস্টর যারা, সেই ক্ষেত্রে ওনাদেরকে তো আপনার একটা আশা ভরসার রাস্তা দেখাইতে হবে এবং কনফিডেন্স ফিরে আসার জন্য যেই কথা কাজ করলে অথবা যে কথাটা বললে তাদের কনফিডেন্সটা ফেরত আসবে, সেটা ডিফারেন্ট ইন্টারেস্ট স্টেক হোল্ডার গ্রুপ যাদের কথায় তারা বিশ্বাস করে, তাদের এই ধরনের লোকজন এগিয়ে আসা উচিত। বিনিয়োগকারী স্পেসিফিক বলেছেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগাং স্টক এক্সচেঞ্জ এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কি কোনো দায়িত্ব নাই, কোনো বক্তব্য দেওয়া? অফকোর্স দায়িত্ব আছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগাং স্টক এক্সচেঞ্জ, এটা তো বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন না, এটা হলো একটা অ্যাক্টিভ মার্কেটের রিপ্রেজেন্ট করে। সেই ক্ষেত্রে ওনাদের যে পরিচালনা পরিষদ আছে, ওনাদের যে ম্যানেজমেন্ট আছে, তাদের সুনির্দিষ্ট কিছুটা বক্তব্য থাকা উচিত। থাকলে সেই ক্ষেত্রে বিনিয়োগের কী কারণে এটা হয়েছে অথবা কী কারণে আপনার না হইতো, যদি এই আচার আচরণ না হইতো, সেগুলো ওনাদেরকে এক্সপ্লেন করা এবং তাদের লোকজনকে একটা আশার আলো তো দেখানো উচিত। না, আপনি কি ডিম্যাচুরেশনের পর আপনি জানেন যে ঢাকা এবং চিটাগাং স্টক এক্সচেঞ্জের নেতৃত্ব নন ব্রোকারদের হাতে চলে গেছে। তো এটা কি ডিম্যাচুরেশনে বলা আছে যে কোথাও যে মার্কেট ভালো বা খারাপ হলে এটা সম্পর্কে কোনো বক্তব্য কিছু আছে নাকি? আপনি বলবেন একটু। পৃথিবীর অন্যান্য দেশে যে ডিমিউচুয়ালাইজেশনগুলো হয়েছে, সেখানে আপনার স্ট্রাকচার যাই হোক, বাইরে থেকে শেয়ার হোল্ডার যারা আসে ওনারাও কিন্তু ইকুয়ালি কোয়ালিফাইড এই বিজনেসটা চালানোর জন্য। এখন যদি আপনি এমন লোককে দিয়ে দেন যিনি এই বিজনেস চালানোর জীবনে অভিজ্ঞতা নেই, ওনাকে আনিয়ে আপনি এই বোর্ডে দিয়ে দিলেন, তাহলে উনি যে এটা তো বোর্ডের একটা গ্রেটার রেসপন্সিবিলিটি আছে, সেই রেসপন্সিবিলিটির পার্ট হিসাবে তারা এটা অ্যানালাইসিস করতে হবে
এবং তাদের মার্কেট রিয়াকশনের মার্কেটের যে বিহেভিয়ার, সেই বিহেভিয়ারের উপরে কন্টিনিউসলি তাদের অ্যানালাইসিস করতে হবে, অ্যানালাইসিস করে কারেক্টিভ অ্যাকশন নিতে হবে। এবং সেটা যদি ওই লাইনে না হয়ে, যদি এখন আপনি বিজিএমসির ডাইরেক্টর অথবা আপনার এই যে পেট্রোলিয়াম কর্পোরেশনের ডিরেক্টর অথবা অন্য কোনো রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ডিরেক্টর হিসেবে যদি আপনি বিহেভ করেন এবং খালি হাজিরা দিয়ে আপনি অ্যাটেন্ডেন্স ফি নিয়ে নিলেন, ইন দ্যাট কেস ইউ আর নট পারফর্মিং ইউর রেসপন্সিবিলিটি। এবং এটা এমন একটা বড় মার্কেট, যেই মার্কেটে আপনার ধরেন আমাদের ব্যাংকিং সিস্টেমে যেই টাকাটা আসে তার থেকে কাছাকাছি টাকা আছে স্টক এক্সচেঞ্জ ইনভেস্টমেন্ট ফাইন্যান্সিয়াল এই স্টক মার্কেটে, এই ক্যাপিটাল মার্কেটে। আচ্ছা জামাল ভাই, আমি আপনার কাছে পরে আসতে, সাইদুর কে আশার বাণী শোনাবে? এই যে একটা দরপতন, এই যে একটা অস্বাভাবিক দরপতন যার কোনো কারণ নাই, অল দ্য ইন্ডিকেটার্স অফ দ্য কান্ট্রি ইকোনমি ইজ গোয়িং আপ। প্রত্যেকটা ইন্ডিকেটার্স যদি বলেন, আপনি দেখেন গার্মেন্টসে আপনি দেখেন আমাদের এক্সপোর্ট 20% আমাদের ইয়েতে বেড়েছে, আমাদের ইউএসএ যেখান থেকে সবচেয়ে বেশি সমালোচিত হচ্ছে আমাদের গার্মেন্টসের রেগুলেশন, তারপরে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি গত বছরের তুলনায় অনেক বেশি এবার 20% ইনক্রিজ করেছে গত সপ্তাহে। তাহলে অল দ্য ইন্ডিকেটার্স ইজ পজিটিভ, দেশে স্থিতিশীলতা বিরাজ করছে, সবকিছু বিরাজ করছে, তারপরে পুঁজিবাজারের এই অবস্থা কেন? সেটা আশার বাণীটা শোনাবে কে? এই সাধারণ বিনিয়োগকারীদেরকে হতাশা থেকে মুক্ত করবে কারা, বলেন আপনি আমাকে। আমাদের এই বিনিয়োগকারী ভাই যে প্রশ্নটা করছিলেন, যে যেই যাদেরকে তারা সামনে দেখতে চান, যে দুই স্টক এক্সচেঞ্জ, তাদের কোনো দৃশ্যমান অবস্থান বা তাদের কোনো বিবৃতি বা তাদের কোনো ভূমিকা তারা দেখতে পারতেছে না বলেই বিনিয়োগকারীরা হতাশ। তো আমরা যেটা আগে, মানে কি এটা কি অভিভাবকহীন হয়ে পড়লো? মানে অ্যাকচুয়ালি এই পুঁজিবাজারের যে অভিভাবক যারা, তারা কি একবারে নিশ্চুপ হয়ে গেলেন সবাই মিলে একসাথে? আমরা একটা সময় দেখছি, আপনারা যখন নেতৃত্বে ছিলেন, আপনারাদেরকে আমরা জানাইছি এরকম সমস্যাগুলো হইলে আপনারা জনসম্মুখে আসছেন, মিডিয়ার মাধ্যমে বা বিভিন্নভাবে আসছেন, আপনারা আপনাদের পজিশন এক্সপ্লেন করছেন, মানুষ কিছুটা আশ্বস্ত হয়েছে, বিনিয়োগকারীরা আশ্বস্ত হয়েছে। কিন্তু এই বিষয়টা এখন আর দৃশ্যমান নাই বলেই কিন্তু বিনিয়োগকারীদের এই হতাশাটা ব্যক্ত করা। তো আমরা মনে করি যে ডিইসি সিইসি থেকে এই ধরনের একটা দৃশ্যমান উদ্যোগ কিন্তু থাকাটা খুবই জরুরি বাজারকে টিকিয়ে রাখার জন্য। আমার মনে হয় সাইদুর, আমরা একটু একজন দর্শক ফোনে আছেন। দর্শক, আপনার নামটি বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম একলাসুর রহমান বলছেন। আমার প্রশ্নটা হলো যে আপনারা যারা শীর্ষস্থানীয় এই পুঁজিবাজার নিয়ে আগেও অনেক কাজ করেছেন, ডিএসসির প্রেসিডেন্ট ছিলেন, আপনাদের বর্তমান যে সরকার তাদের সাথেও ভালো যোগাযোগ আছে, ভালো, আপনারা সবাই মিলে একদিন বসে বা বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেবকে কিভাবে এক্সপোজারের ব্যাপারটা, আমি অনেক ব্যাংকারের কাছে শুনছি যে 20% প্রতি ইয়ার অটোমেটিক আপনার এটা প্রফিটের মাধ্যমে এটা অ্যাডজাস্ট হয়ে যায়। আমি বুঝতে পেরেছি, মানে 7,000 কোটি টাকা, এটা এমন কোনো কিছু বেশি না। আর আরেকটা বড়, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মানে উনি মানে শেয়ার বাজারটাকে উৎপাদনমুখী বলেন না, কারণ 1910 সালের পরে উনি যতগুলি অর্থনৈতিক বিষয় ব্যাংকের ঘোষণা দিচ্ছেন, উনি একই কথা বলছেন, অনুৎপাদনশীল খাতে টেনে ধরতে হবে। তো ওনার কাছ থেকে আপনারা কি কিছু আদায় করতে পারবেন কিনা? দর্শক, আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আরেকজন দর্শক আছেন। দর্শক, আপনার প্রশ্নটি করুন এবং নামটি বলে আপনার প্রশ্নটি করুন। জি, আমার নাম নাহার সুলতানা। আসলে আমরা কি কোনো আশা দেখতে পারি? আর এটা বুঝতে পারছি না, কি বলছেন আপনি? আমরা কি আর শেয়ার বাজার নিয়ে কোনো রকম আশা করতে পারি? মাননীয় দর্শক, আপনাকে একটা কথা বলবো, আপনি যদি বিনিয়োগকারী হয়ে থাকেন, আপনি যদি সঠিক জায়গায় সঠিক বিনিয়োগটি করেন, আপনাকে ধৈর্য ধরতে হবে, ধৈর্যশীল হতে হবে এবং আপনি হতাশ হবেন না ইনশাল্লাহ। আমি মনে করি আপনি যদি ভালো শেয়ারে থাকেন, অনেক সময় আমাকে বলে যে আপনারা সবসময় ফান্ডামেন্টাল শেয়ার বলেন, তো ভাই ফান্ডামেন্টাল শেয়ার ছাড়া কোন শেয়ারটা বলবো বলেন আপনি আমাকে? আমি যদি আপনাকে কিছু বলতে হয়, এই সাইদুর যদি কিছু বলতে হয়, ডক্টর জামালউদ্দিন যদি কিছু বলতে হয়, বা এখানে যারা এক্সপার্ট আসবেন তারা সবসময় ফান্ডামেন্টাল শেয়ারের পক্ষেই বলবেন। কিন্তু একটি বিষয় আপনাকে থাকতে হবে, আপনার ধৈর্য থাকতে হবে এবং শেয়ারে বিনিয়োগ করে সেই শেয়ার ধরে রাখার ক্যাপাসিটি আপনার থাকতে হবে। ইনশাআল্লাহ আশাবাদ হবেন না কেন, মানুষ আশা নিয়ে তো বেঁচে থাকে, আমরা আশা নিয়ে অবশ্যই বেঁচে থাকবো। আপনি বলুন ডক্টর জামালউদ্দিন, যে বাংলাদেশ ব্যাংক, কীভাবে আমরা বাংলাদেশ ব্যাংকে বুঝাবো যে পৃথিবীর সব দেশেই পুঁজিবাজার একটি উৎপাদনশীল মুখীর সাথে জড়িত? এটা যারা টাকাটা তুলছে, যে টাকাটা পুঁজিবাজার থেকে তোলা হচ্ছে, সেটা তো উৎপাদন খাতে যাচ্ছে। আপনি টেক্সটাইল আইপিওতে যদি যান, জি,
এই কোম্পানি যে কোম্পানি আইপিও তে যাচ্ছে উনি তো ওনার এক্সপেনশন প্রোগ্রাম দেখাচ্ছে যে ওনার আগামী 5 বছরের প্রজেকশন এটা হবে আমার ইনভেস্টমেন্ট আমি আইপিও থেকে উৎপাদনশীল না উৎপাদনশীল অবশ্যই অবশ্যই ফার্মাসিউটিক্যাল সেক্টর অবশ্যই তাহলে ইঞ্জিনিয়ারিং সেক্টর অবশ্যই তো কোন সেক্টরটা উৎপাদনশীল না না উৎপাদনশীল না এখন আপনার এটা উৎপাদনশীল যে স্মল সেভারদের টাকা আমাদের দেশের যে ফাইন্যান্সিয়াল সিস্টেম আমাদের দেশের ফাইন্যান্সিয়াল সিস্টেমসে আপনার শুধু ব্যাংকের লোন দিয়া যে একটা আমাদের পারসেপশন ট্রেডিশনাল পারসেপশন না এটা তো চলবে না ব্যাংকের লোন দিয়ে আপনি সব সময় আপনার এই আপনি ইন্ডাস্ট্রি করতে পারবেন না ইন্ডাস্ট্রি ফিজিবল হবে না এটা হলো এমন কিছু ইন্ডাস্ট্রি যে ইন্ডাস্ট্রিতে আপনি 1 টাকা বিনিয়োগ করে 10 টাকা লাভ করবেন এগুলো হলো আলাদা ব্যাপার। রকিব ভাই আরেকটা জিনিস হলো ডিফারেন্স বিটুইন স্টক মার্কেট ইকুইটিতে ইনভেস্ট করা আর ব্যাংক লোন নিয়ে প্রজেক্ট করা দুইটা ডিফারেন্স। ইকুইটি হলো ডিভিডেন্ড যখন আপনি প্রফিট হলে ডিভিডেন্ড দিবেন অবশ্যই, কিন্তু ব্যাংকের ক্ষেত্রে কন্টিনিউয়াসলি লোন দিতে হবে। উনি ব্যাংকার ছিলেন মনে হয়, ব্যাংকের ক্ষেত্রে কন্টিনিউয়াসলি আপনার লোন দিতেই থাকবেন, আপনি এটার কোনো শেষ নাই। যতক্ষণ পর্যন্ত লোন শেষ না হবে ইন্টারেস্ট শেষ হবে না। ইকুইটির ক্ষেত্রে এটাই ডিফারেন্স, এবং সেই ক্ষেত্রে আপনার ইকুইটি বেস যে ইকোনমি সেই দেশে যেমন আমেরিকার ইকোনমি ইকুইটি বেস মোর দ্যান 75%, আর বাকিটা হলো ব্যাংক লোন এবং বন্ড টন্ড এগুলো নিয়ে। আর ইংল্যান্ড হলো 65%-এর মতন। এরা হলো বাজার অর্থনীতির নমুনা। সেক্ষেত্রে আমাদের দেশে হয়তো মিক্স ইকোনমি হিসেবে আমাদের অবস্থা একটু হতে পারে, কিন্তু এত বেশি ডিফারেন্স হবে না। এবং এই বড় বড় দেশে বাজার অর্থনীতির দেশ যারা, যেমন আপনার 2008-এ যে এই যে এআইজি, তারপরে আপনার জেপি মর্গান, এই সমস্ত ব্যাংক যখন ফল করছে সেই সময় কিন্তু ওই দেশের রাষ্ট্র আইসে এগুলাকে রেস্কিউ করছে। চায়না কি করেছে? চায়না এই 2 মাস আগে কি করেছে? ইভেন আপনি জানেন যে এটা সবাই রেসপন্সিবল। আপনি তো জানেন যে চায়নার এই পুঁজিবাজার ধসের কারণে চায়নার গ্রোথ কমে গেছে। আপনি জানেন এই গ্রোথ এবং কনফিডেন্স লেভেল বিদেশিদের অনেক বেশি কমে গেছে চায়নার উপর, এবং চায়না আগামী কয়েক বছরে ব্যাংকের ইন্টারেস্ট রেট কমাইলো, অনেক কিছু করেছে, এবং বড় বড় বিনিয়োগকারীদের বলেছে আমরা তোমাদেরকে সহযোগিতা করব, তোমরা শেয়ার সেল করবে, এবং এটা কিপ ইউর শেয়ার, ডোন্ট সেল ইট ইন দ্য মার্কেট। বাজার অর্থনীতির মানে সবচেয়ে বড় হলো আমেরিকা, তারাই আপনার এত বড় যে এআইজি কর্পোরেশন। আসলে আমরা স্পেসিফিক আলোচনা করতে চাই, আমরা একটু স্পেসিফিক। বিনিয়োগকারী হতাশ, বিনিয়োগকারী নানা প্রশ্ন করছে, আসলে কাদের দায়িত্ব বলেন? কেন বাজার সংশ্লিষ্ট প্রধানরা, বাংলা বাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলি কেন এগিয়ে আসবে না বলেন আপনি আমাকে? না, আমরা তো সেই প্রত্যাশাই করি যে বাজার সংশ্লিষ্ট যে সকল প্রতিষ্ঠান আছে, নীতি নির্ধারণী প্রতিষ্ঠান আছে, তারা আগে আসবে, যেখানে লিমিটেশন আছে সেইগুলোকে ওভারকাম করে একটা স্মুথ মার্কেট ক্রিয়েট করে দেবে। যেমন আপনার একজন ইনভেস্টর আপনাকে প্রশ্ন করতেছিল যে আপনার বাংলাদেশ ব্যাংকের গভর্নর যদি টাইমটা বাড়াইয়া দেন, ব্যাংকের ইকুইটি অটোমেটিক বেড়ে যাবে এবং অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে। আচ্ছা সাইদুল, আমি আপনাকে জানতে চাই, ঢাকা বা চিটাং স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ কি শেয়ার কেনার বেচার বা মার্জিন দেওয়ার ব্যাপারে অতিরিক্ত ইন্টারভেনশন করছেন এই মুহূর্তে? মানে একে তো খারাপ অবস্থা, তার মধ্যে কি আরো বেশি ইন্টারভেনশন করে আরো খারাপের দিকে নিয়ে যাচ্ছেন? আপনার কি মনে হয়? হোয়াট ইজ ইউর ইনফরমেশন? প্লিজ আপনি খুলে বলুন। না, সেই জায়গাটা আসলে আমি ঠিক ওইভাবে স্পেসিফিক, যেহেতু আমার উপরে ওরকম স্পেসিফিক যদি না আসে তাহলে না, আপনার তো কলিগ আছে, আপনার তো আপনারা তো একটা বড় প্রতিষ্ঠান যারা আপনারা সক্রিয় মার্কেটে, আপনাদের বক্তব্যই তো সবচেয়ে ইম্পর্টেন্ট। না, সেটা এখন আমি ওইরকম স্পেসিফিক যে এটা নিয়ে ইন্টারভেনশন, কিন্তু আমরা যেটা তাদের কাছে প্রত্যাশা করতেছি যে বাজারকে সক্রিয় করার জন্য ওনাদের যে অবস্থান দরকার, ওনাদেরকে যে সুপারিশমালা আমরা দিয়েছি সেগুলোর কোনো দৃশ্যমান আমরা অবস্থান দেখি নাই ওনাদের। আমি গতকাল সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে ছিলাম, মাননীয় চেয়ারম্যান এবং মাননীয় কমিশনারদের সাথে, সদস্যদের সাথে আমার অনেকক্ষণ বৈঠক হয়েছে। আমি এমনি জাস্ট গিয়েছিলাম, অনেকদিন দেখা হয়নি, কিন্তু ওনারা কনসার্ন, ওনারা অত্যন্ত কনসার্ন, কিন্তু ওনারা যেটা করতে চাচ্ছেন সেই সহযোগিতা হয়তো ওনারা পাচ্ছেন না। সেই জায়গাতে আমরা যদি সোচ্চার হই, আমাদের স্টক এক্সচেঞ্জ, আমাদের বড় বড় প্রতিষ্ঠানগুলি, ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনগুলি বা বিভিন্নভাবে এফবিসিএস, সবাই মিলে যদি যে বাজার সংশ্লিষ্ট যারা আছে সবাই যদি একটু সোচ্চার হয়, তবে আমার মনে হয় বাজারে কনফিডেন্স লেভেলটা আমরা ফিরিয়ে আনতে পারব। এটা আরো ইজিয়ার হবে যদি রেগুলেটর সবাই বসে। রাইট। তাহলে আমার মনে হয় আমি আরেকটা প্রশ্ন, আরেকজন দর্শক প্রশ্ন করতে চাই। দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আমার নাম দিলীপ বিশ্বাস। জি, বনানী, ঢাকা। জি। আচ্ছা, আপনাকে তো মানে সারা বাংলাদেশের মানুষ চেনে এক নামে। জি জি, এটা আপনাদের দোয়া। জি। 96 থেকে 2015 জি, সবাই চিনবে আপনার নাম, মানে বলার মতো কোনো অবকাশ রাখে না। কিন্তু আমরা 2010 সাল থেকে 15 সাল পর্যন্ত, হ্যাঁ, জি, যে বিনিয়োগ করে আসছি, ধৈর্য মানুষের আর কত থাকে বলেন? ধৈর্য মানুষের কত থাকে? এখন যে মনে হচ্ছে মা বাপ ছাড়া একটা মানে মার্কেট চলতেছে। সম্মানিত বিনিয়োগকারী,
প্রথমে আপনি আমার সম্পর্কে বলেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি আমার সময় যথেষ্ট চেষ্টা করেছি এবং ভবিষ্যতে আমি চেষ্টা করব, কিন্তু বড় কথা হচ্ছে যে আমরা চেষ্টা করছি। আপনি দেখতে পাচ্ছেন যে আমার যতগুলি গেস্ট এনটিভিতে আসতেছে এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা একটা মেসেজ সবাইকে দিতে চাচ্ছি, যারা এই পুঁজিবাজারের সাথে সংশ্লিষ্ট, যারা দায়িত্বে আছেন, তারা যেন সবাই মিলে এই একটি সম্ভাবনা, একটা ভালো পুঁজিবাজারকে যেন টিকিয়ে রাখেন। এই পুঁজিবাজার দেশের উন্নয়নে, কর্মসংস্থানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং রেখে চলছে। আপনি কি আসলে বলবেন যে কোন জায়গাতে আমরা যে বাংলাদেশ ব্যাংকের কথা বলি সবসময়, আসলে সেন্ট্রাল ব্যাংক পৃথিবীর সব দেশেই বাজারকে অনেক সময় অনেক কিছু নার্সিং করে, এটা ভারতেও দেখেছি, আমেরিকাতেও দেখেছি এবং ইউরোপে দেখেছি। বলবেন কোন জায়গাটাতে যদি সেন্ট্রাল ব্যাংক একটু পলিসি সাপোর্ট দেয়? আমরা টাকার কথা তো আপনি বলছেন না যে টাকা দিয়ে দাও, ওইটা না, যে টাকাটা দেওয়া আছে সেটার কিভাবে ইউটিলাইজ করা যায়। হ্যাঁ, আমরা একটু পলিসি সাপোর্টই আসলে চাচ্ছি। জি, পলিসি সাপোর্টটা বলবেন, কি সাপোর্টটা চাচ্ছেন স্পেসিফিক। যেমন দেখেন, আমাদেরকে যে 6-7 হাজার কোটি টাকা ওভার এক্সপোজার আছে, সেটা আমরা বলছিলাম যে এটা 2020 সাল পর্যন্ত যদি এই টাইমটা এক্সপান্ড করে দেওয়া হয়, তাহলে ওই ব্যাংকগুলোর আর কোনো এডিশনাল সেল প্রেশার থাকবে না। ওটু তাদের প্রতি বছরে 15 থেকে 20% ক্যাপিটাল এনহ্যান্স হয়, তাইলে এটা অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে, 1 নাম্বার। 2 নাম্বার, আমরা বলেছিলাম যে 2010 সালে যখন নাকি সাবসিডিয়ারি কোম্পানি গঠন করার জন্য বাংলাদেশ ব্যাংক প্রস্তাব দেয়, সেই প্রস্তাবের মধ্যে স্পেসিফিকলি বলা ছিল যে সাবসিডিয়ারি কোম্পানির পেইড আপ ক্যাপিটাল এক্সপোজার হিসেবে গণ্য হবে না। 2011 সালের 4 নম্বর ডস সার্কুলারও পরিষ্কার বলা ছিল স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট এবং আপনার সাবসিডিয়ারি ক্যাপিটাল এক্সপোজার আসবে না। কিন্তু 2013 সালে আইনটা সংশোধন করার পর তারা যে ফরম্যাট, সার্কুলারে কোনো পরিবর্তন আর নেই, কিন্তু ফরম্যাটে বলে দিছে যে এইগুলাকে এক্সপোজারের মধ্যে নেবে। তো এখন এইগুলা যদি এক্সপোজারের মধ্যে ধরা হয়, তাহলে যে সমস্যাটা হচ্ছে যে এখন ব্যাঙ্কগুলোতে এমনি তখন ছিল লাইবিলিটিসে 10% ইনভেস্ট করতে পারতো, যেখানে 1000 কোটি টাকা ইনভেস্ট করতে পারতো, সেখানে এখন যে ইকুইটি 25% বলা হয়েছে, সেখানে তাদের সে 250 কোটি টাকা। দ্যাট মিনস 75% তার এমনি এক্সপোজার কমে গেছে। তার উপরে যদি সেই সকল নন ট্রেডেড নন লিস্টেড ইনস্ট্রুমেন্ট, ইভেন আপনার আমি একটা ইয়েতে দেখেছি যে একটা রিডিমেবল প্রেফারেন্স শেয়ারকেও তারা এক্সপোজারের অন্তর্ভুক্ত করছে, যে রিডিমেবল প্রেফারেন্স শেয়ার কোনোদিনই বাজারের আঙ্গিনায় আসবে না। যেই সকল এবং এমন প্রাইভেট লিমিটেড কোম্পানিতে আপনার ইনভেস্টমেন্ট আছে যেই কোম্পানির বাজারের সাথে কোনো সম্পৃক্ততা না, ব্যাঙ্কগুলো যেমন ধরেন আপনার বিভিন্ন দেশে এক্সচেঞ্জ হাউস করছে, এগুলো কিন্তু এই ব্যাঙ্কগুলোর সাবসিডিয়ারি, এগুলো এক্সপোজারের মধ্যে। তো সকল শেয়ার যদি তারা এক্সপোজারের মধ্যে ধরে, এটা কিন্তু বাজারের জন্য খুব পেইনফুল। আপনার শুধু সাবসিডিয়ারি ক্যাপিটাল হবে 5000 থেকে 6000 কোটি টাকা। তো এখন এই যে তাদের তাহলে তো আর ইনস্টিটিউশনের ইনভেস্টমেন্ট করার আর কোনো টাকাই থাকে না। না, ইনস্টিটিউশনগুলো সবসময় একটা স্যান্ডউইচ মোডে হয়ে আছে। জি। আর দ্বিতীয় কথা হলো সাইদুর, আমরা কি একটা জিনিস বুঝি না, পৃথিবীর সব দেশে মার্কেট স্টেবিলাইজের ভূমিকা কারা রাখে? ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, মার্চেন্ট ব্যাংক, মিউচুয়াল ফান্ড, পোর্টফোলিও ম্যানেজার, তারাই তো। তো তারাই যদি অ্যাক্টিভ না থাকতে পারে, তো বাজার কি সাধারণ বিনিয়োগকারী স্টেবিলাইজ করবে? অসম্ভব। আমি বিশ্বাস করি না। তারা যেহেতু একটা ওভার এক্সপোজারে গেছিল, সেখান থেকে পর্যায়ক্রমে নামিয়ে আনার জন্য 3 বছর সময় আসলে যথেষ্ট ছিল না। এই সময়টা আরো অনেক বেশি দরকার ছিল। আমরা মনে করি যে 2020 সাল পর্যন্ত দিলে বাংলাদেশ ব্যাংকের কোনো ক্ষতিও হবে না, বাংলাদেশ ব্যাংকের কোনো ক্ষতি হবে না, দেশের ক্ষতি হবে না। আর এখানে সবচেয়ে মজার বিষয় রকি ভাই, যে দেখেন আমাদের মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু দেশের অর্থনৈতিক কাজের ক্ষেত্রে তারা যেই পরিমাণ আন্তরিক নিলেন, সেই সাপোর্টটা বোধহয় আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর থেকে আমরা আসলে ওই স্ট্যান্ডার্ডের পাচ্ছি বলে আমরা পাচ্ছি না, অথবা আমরা বুঝাইতে পারছি না। আমরা তো বুঝে করাই নিয়ে আসতে পারছি না। দুই জায়গায় সেইখানে বোধহয় ইন্টারেকশনটা একটু বাড়ানো দরকার। আপনারা যারা নেতৃত্বে ছিলেন বা এখনো আপনাদের যারা নেতৃত্বে আছে, তারা আপনাদের কথা কিন্তু অনেক বেশি মূল্যায়ন করে। আমি মনে করি যে আপনাদের লেভেল থেকে এই ধরনের একটা এই যে আন্ডারস্ট্যান্ডিংটা বিল্ড আপ করার জন্য মনে হয় আপনাদের। সাইদুর, একজন দর্শক আমাদের সাথে আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম মোহাম্মদ ইব্রাহিম হোসেন। আমি দীর্ঘদিন যাবত এই শেয়ার মার্কেটের সাথে জড়িত, ক্ষুদ্র বিনিয়োগকারী। আমি এখন নিঃস্ব হয়ে গেছি। আমার বাচ্চা কাছে নিয়ে চলার মতো এখন কোনো উপায় নাই। আমি যদি মৃত্যুবরণ করি, আমার জন্য এটাই থাকবে আমার এই মৃত্যুর লোক। আপনাদের কাছে আমার প্রশ্ন আছে। না, আপনি সম্মানিত বিনিয়োগকারী, আপনি কি জানতে চাচ্ছেন বলবেন একটু? আমি জানতে চাচ্ছি যে এই মার্কেট প্রত্যেকদিন খালি পড়তে যাচ্ছে, যেদিন খালি নিচে দিকে যাচ্ছে, কোনো অগ্রগতি নাই, কোনো আশ্বাস পাচ্ছি না। জি, মানে সম্মানিত বিনিয়োগকারী, আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। আপনি আরো একজন দর্শক আমাদের আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। ভাই, আমার নাম ইমন, ঢাকা থেকে। জি, বলেন। আমাদের যে মার্কেটের যে করুণ অবস্থা, তার জন্য অর্থমন্ত্রী প্লাস গভর্নর কি কোনো মানে সাধারণ বিনিয়োগকারী কোনো মায়াতে কোনো কিছু মানে মানুষ যে ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের কোনো নলেজ নেই। বলবেন ডক্টর জামালউদ্দিন, বলেন।
একজন বিনিয়োগকারী বলেছেন। অবশ্যই গভর্নর এবং অর্থমন্ত্রী বিনিয়োগকারীদের প্রতি সহানুভূতিশীল, কিন্তু ওনাদের যে কার্যক্রম যেটা নিয়ে আপনার বিনিয়োগকারীরা এখন যে প্রবলেমে আছে, এই প্রবলেম থেকে ওভারকাম হওয়ার জন্য আরও ওনাদের কাছ থেকে উনি যেটা চাচ্ছেন আর কি, ভাই যেটা চাচ্ছেন প্রশ্ন করছেন, উনি যেটা চাচ্ছেন যে আরও মোর আন্তরিক হওয়ার জন্য, যেটা আপনার ধরেন একটা জিনিস করতে হবে, আপনি ধরেন যেই গেম আপনি খেলবেন, এটা রুলস অফ দি গেম আছে, ক্রিকেটের একরকম, ফুটবলের একরকম, আরেক খেলার আরেক রকম, সবগুলোর খেলার একটা নিয়ম আছে। এখন বাজার অর্থনীতির মধ্যে স্টক মার্কেট হলো একটা ইম্পর্টেন্ট পার্ট বাজার অর্থনীতির, এবং এটা কিন্তু চালানোর জন্য আপনার ওই ধরনের মাইন্ডসেটওয়ালা লোক দিয়ে যদি আপনি না চালান, আর যদি আপনি এখানে মানে ডিফারেন্ট কাইন্ডের লোক দিয়ে বসায় দেন, তাহলে এটা চলবে না। এবং এখানেই আপনার এই প্রবলেমগুলো মনে হয় অনেকটা। সাইদুর, আপনি বলবেন আপনার অনেকটা, এই যে আমাদের দুইজন বিনিয়োগকারী অত্যন্ত হতাশ এবং ওনারা চাচ্ছেন যে না, ওনাদের সাথে আসলে সহমর্মিতা প্রকাশ করা ছাড়া আসলে আমাদের আর কি বলার আছে। তবে আমরা যেই প্রত্যাশা, যেই আলোচনাটা শুরু করেছিলাম, যে বাংলাদেশ ব্যাংক যদি এখন এই বিষয়টাকে শুধু সংজ্ঞাটা, ক্যাপিটাল মার্কেট এক্সপোজারের সংজ্ঞাটার সমন্বয়ে আনে, যে শুধুমাত্র লিস্টেড ইনস্ট্রুমেন্টকে এই সংজ্ঞার অন্তর্ভুক্ত করা হয়, তাহলে এই যে সকল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এখন স্থবির হয়ে আছে, যারা প্রেশারে আছে অ্যাডজাস্টমেন্টের জন্য, তারা অনেকটা রিলিফ পাবে এবং বাজারে নতুন ফান্ড আসবে, বাজারে কিন্তু একটা গতি তৈরি হবে। বাজারে কিন্তু নতুন ফান্ড দরকার। আপনি জানেন, পত্রিকা খুললে আমরা দেখি লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ ব্যাংকে আইডিএল পড়ে আছে, বিনিয়োগ হচ্ছে না। এফডিআর এর রেট এখন কিন্তু 5%-এ চলে আসছে। এই যে ব্যাংকগুলোতে ডিপোজিট রেশিও অনেক মানে 40-60 হয়ে গেছে, উল্টা হয়ে গেছে। আগে ছিল 80-20 এবং বাংলাদেশ ব্যাংক এই এডি রেশিও মেনটেন করার জন্য ব্যাংকগুলোকে যথেষ্ট প্রেশারাইজ করতে হতো, যথেষ্ট মনিটর করতে হতো। এখন উল্টা হয়ে গেছে এডি রেশিও। তো সেই জায়গাটায় এখন বাংলাদেশ ব্যাংক, কারণ পৃথিবীর সব জায়গায় দেখবেন যখন ইন্টারেস্ট রেট কমে তখন কিন্তু পুঁজিবাজার চাঙ্গা হয়, কিন্তু আমাদের দেশে ইন্টারেস্ট রেট কমছে ঠিকই, পুঁজিবাজারে যে ফান্ডটা আসার যে চ্যানেল, এটা হচ্ছে না, এই চ্যানেলটা হচ্ছে না। কারণ এইটা আপনি একটু আগে কোট করেছেন আমাদের ভারতের কথা, চীনের কথা। আমরা চীন তো সর্বশেষ দেখলাম সেন্ট্রাল ব্যাংকের ভূমিকা কি ছিল, এবং তারা কিন্তু একটা গতিশীল জায়গায় আসার চেষ্টা করছে। ভারত তো এখন মানে রিকভার করে অনেক উপরে চলে আসছে। তো এই জায়গাতে আমরা মনে করি যে আরেকবার বলেছি আপনাকে যে প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী যথেষ্ট আন্তরিক কিন্তু আমাদের যে কোনো অ্যাক্টিভিটিজের জন্য। এখন ওনাদের কিন্তু যারা ডিরেক্টলি আমাদের এই মার্কেটের সাথে জড়িত আছেন, সে বাংলাদেশ ব্যাংক, স্টক এক্সচেঞ্জ, ওনাদের মধ্যে একটা সমন্বয় করে এইখানে অর্থের চ্যানেলিংটা প্রপার করা হইলেই কিন্তু বাজারে আস্থাটা ফিরে আসবে এবং বিনিয়োগকারীরা সক্রিয় হতে পারবে। আচ্ছা সাইদুর, অনেকে আমাকে একটা কথা বলছেন, ডক্টর জামালউদ্দিন, অনেকে আমাকে একটা কথা বলছেন যে আপনারা আমাদেরকে ফান্ডামেন্টাল শেয়ার কেনার সময় সবসময় বলেন, তো আমরা ফান্ডামেন্টালের বাইরে তো বলতেও পারি না, এটা তো যা বলতে হতো ফান্ডামেন্টাল বলতে হবে, লং টাইম বিনিয়োগের কথা আমরা সবসময় বলি। কিন্তু দেখা যাচ্ছে যে এই যে এক্সপোজার লিমিটটা যত তাড়াতাড়ি শেষ, মানে এই যে 2016-তে সম্ভবত এর মধ্যে সমন্বয় করতে হবে, তখন দেখা যায় ফান্ডামেন্টাল শেয়ারের দাম বাড়লে, যেহেতু ইনস্টিটিউশন মার্চেন্ট ব্যাংক তাদের হাতে কিন্তু ফান্ডামেন্টাল শেয়ারের বাইরে খারাপ শেয়ার থাকে না, যখন ওই শেয়ারটার দাম বাড়ে তখনই তারা বাজারে বিক্রি করতে আসে, কারণ তারা বাধ্য তাদের ওই যে লিমিট কমাবার জন্য। এই জন্য এটা কি বাংলাদেশ ব্যাংক আমার মনে হয় এই জায়গাটাতে কি একটু সহানুভূতিশীল হইতে পারে না? হইতে পারে। এখন বাংলাদেশ ব্যাংকের সাথে যেহেতু আমরা ধরেন, আমি আমার অবস্থান থেকে তো সরাসরি কথা বলতে পারি নাই, কিন্তু আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা যোগাযোগ করতে পারেন, স্টক এক্সচেঞ্জ, সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন, তাদের কিন্তু আমরা জানিয়েছি, চিটাগাং স্টক এক্সচেঞ্জের কর্তৃপক্ষ অথবা তাদের বোর্ড, পরিচালনা পরিষদ কি এই ধরনের কি বাধা আছে, যে বার আছে যে তারা কোনো ব্যাপারে কোনো মুভ করতে পারবে না? না, তারা শুধু কোম্পানিটা দেখবে, ইট ইজ এ লিমিটেড কোম্পানি, দ্যাটস লিমিটেড কোম্পানি কি করতে, তো লিমিটেড কোম্পানির তো কিছু কাজ থাকে নাকি? না, এখানে পরিচালনা পরিষদ বা ব্যবস্থাপনার দায়িত্বে যারা আছেন তারা তো, আমরা যারা স্টেক হোল্ডার এখানে আছি, আমরা ব্রোকার আছি, ইনভেস্টর আছে এবং আপনার লিস্টেড কোম্পানি ম্যানেজমেন্ট আছে, সবাইরই সুবিধা অসুবিধা দেখার দায়িত্বটা ডেফিনেটলি স্টক এক্সচেঞ্জ। অবশ্যই, কারণ এখানে যদি কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেটা কিন্তু স্টক এক্সচেঞ্জের জন্য ভালো। ভলিউম যদি কমে যায়, আমরা ইনকাম কমে যায়, ইনকাম কমে গেলে আপনার হাউস বন্ধ হয়ে যায়, হাউস বন্ধ হয়ে গেলে আপনার অনেক এমপ্লয়মেন্ট, যে এমপ্লয়মেন্ট আপনি জেনারেট করেছেন সেটা তো ধ্বংস হয়ে যাবে। আমি একটু এখানে যোগ করি, সেটা হলো যে পৃথিবীর বিভিন্ন দেশে যখন আপনার ডিমিউচুয়ালাইজেশন হয়েছে, ইনিশিয়াল স্টেজে বিভিন্ন রকমের টিটবিট, বিভিন্ন প্রবলেম ছিল, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম ছিল। আমাদের এখানে এখন আপনার এটাকে যে অর্গানাইজ করি, যে এটাকে ঠিক করবে, সেটার জন্য আপনার যে মুভ দরকার, যে অ্যাটেম্প দরকার, সেই অ্যাটেম্পগুলো অনুপস্থিত বিকজ এখানে আপনার ধরেন
আমাদের রেগুলেটরদের মধ্যে একজনের সাথে আরেকজনের কিন্তু বসাবসি মুখ দেখা দেখি খুব কম হয়, এবং এটা যখন না হবে তাহলে এই ডিস্টেন্সটা আরও বাড়তেছে, সেটা কিন্তু আপনার একটা বিষয়। তাইলে আমার তো মনে হয় যখন আপনি কি মনে করেন সাইদুর এবং ডক্টর জামাল যে এই যে একটা অসহায় অবস্থা, এই যে একটা অস্বাভাবিক অবস্থা পুঁজিবাজারে বিরাজ করছে, যে দেশের কোথাও বিরাজ করছে না। আমি আগেও বলেছি, আপনারা আমার সাথে একমত, দেশের ইকোনমিক ইন্ডিকেটরসগুলি যদি আমরা এক এক করে বিশ্লেষণ করি, অল ইজ পজিটিভ, কোন নেগেটিভ কিছুই নেই। আপনার অস্ট্রেলিয়া টিম আসতেছে, ফুটবল টিম আসতেছে, অল পজিটিভ। এবং বাংলাদেশের মতন দেশে এখন যে ইকোনমিক কন্ডিশনটা আছে, এটা যে কোনো সময়ের তুলনায় অনেক বেটার, অনেক স্টেবল, অনেক স্টেবল। সেই ক্ষেত্রে যদি কোনো কনস্পাইরেসি না হয়, তাহলে কোনো ষড়যন্ত্র, এই জাতীয় সিচুয়েশন হতে পারে, এবং আইদার নন কোঅপারেশন হতে পারে, নন কোঅপারেশনের কারণে, অথবা ইন্টেনশনালি কেউ এটাকে মানে আপনি যদি সাইদুর আপনার তো অ্যানালাইসিস করেন, গত বছরের কর্পোরেট রেজাল্ট সকল লিস্টেড কোম্পানি চেয়ে এইবার কর্পোরেট রেজাল্ট অনেক ভালো হয়েছে। আমি একটা পত্রিকা গতকাল তারা তুলনামূলকভাবে বলেছে কর্পোরেট রেজাল্ট লাস্ট ইয়ারের তুলনায় এই ইয়ারে বেটার হয়েছে। তাহলে বাজার এটা অবস্থা না, তাহলে ইকোনমি জিডিপি গ্রোথ কেমনে হচ্ছে? হ্যাঁ, তাহলে হচ্ছে গ্রোথ হইতেছে কিভাবে? আমি তো এই জিনিসটা বুঝতে পারছি না। এগুলো তো কম্বাইন করে। রাকিব ভাই, একটা জায়গায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলতেছেন যে 2021 সালের যে গোল আমাদের মধ্যম দেশে পৌঁছে, এটা তো আশা করছি এটা অনেক আগে আশা করছি ইনশাআল্লাহ। তো সেই ক্ষেত্রে কিন্তু পুঁজিবাজারের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে অবশ্যই। তো এই পুঁজিবাজারটাকে স্টেবিলাইজ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যেই প্রত্যাশা যে 2021 সালের আগেই আমরা মধ্যমের দেশে পৌঁছবো, আমার মনে হয় যে এই আমাদের এই পুঁজিবাজারের সাথে সংশ্লিষ্ট যারা নীতি নির্ধারণের মহলে আছেন, তাদের বোধহয় এই বিষয়টাকে একটু গুরুত্ব সহকারে ভাবা উচিত, যেটা এই মধ্যমের দেশে পৌঁছার লক্ষ্যে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখানে গুরুত্বপূর্ণ মাননীয় প্রধানমন্ত্রী তো হলেন টিম লিডার। টিম লিডারের সাথে ওনার সাথে যদি লেথুর লোক থাকে, তো সেই লেথুর তো ওনার স্পিডের সাথে আর সব জিনিস তো মাননীয় প্রধানমন্ত্রী দেখতে পারেন না, এটা সম্ভব না। এবং যদি বলে যে শেয়ার মার্কেটে এটা হচ্ছে, এটাও মাননীয় প্রধানমন্ত্রী, তাহলে অর্থমন্ত্রী রাখছে কেন? তারপরে অন্য আদার রেগুলেটরদেরকে রাখছে কেন? গভর্নর রাখছে কেন? রাখছে কেন? এইটা তো যাদের দেখার দরকার, দে শুড সি ইট। এখন কথার সাথে সাথে প্রত্যেকটা সিদ্ধান্ত যদি মাননীয় প্রধানমন্ত্রী দেয়, তাহলে আপনি মিডল ইনকাম কান্ট্রি হওয়ার জন্য আপনার যে ইভেন ফুটবল খেলাও আপনি যদি জিততে চান, তাহলে আপনার 11 জনের টিম, 11 জনের ভালো খেলতে হবে, মাস্ট প্লে দেয়ার রেসপেক্টিভ রেসপন্সিবিলিটি বিহেভ করতে হবে। এবং সেটা যদি না করে, কেউ একটা কথা কইয়া যদি একটা ক্ষতি করে ফেলে, এখানে তো স্টক মার্কেট ইজ ভেরি সেনসিটিভ। এবং অনেক লোকে, বিভিন্ন লোক বিভিন্নভাবে এমন সব মন্তব্য করছে, আপনার আগে রেসপন্সিবল লোকজন, ওনারা যে মন্তব্যটা করছে, এটা তো দেশের মানুষ, পুরা দেশের মানুষ দেখে। এখন আজকে যে এখানে আমাদের আলাপ হইতেছে, এই আলাপও তো অনেক লোকে দেখতেছে। এখানে যদি আমরা কোনো নেগেটিভ জিনিস আমরা করি বাজার সম্বন্ধে, বা এটা আর্টিফিশিয়ালি নেগেটিভ বললাম, ইন দ্যাট কেস আপনার এটার ইম্প্যাক্ট অন্য জায়গায় পড়বে অবশ্যই। সুতরাং আপনাকে সেন্সিবল লোক যারা, তারা দে মাস্ট বিহেভ সেন্সিবলি, এবং রেসপন্সিবিলিটি, তাদের রেসপন্সিবল বিহেভিয়ার করতে হবে। কথাবার্তা বলার সময় মুখে দিয়ে যা আসলো সাইডে দিল, শেয়ার মার্কেট সম্বন্ধে, স্টক মার্কেট সম্বন্ধে, তারপরে ঢাকা স্টক সম্বন্ধে, স্টক এক্সচেঞ্জ সম্বন্ধে, এটা বললে তো না, এটা সেনসিটিভ জায়গা, এখানে কথা বলা যাবে না। এখানে কিন্তু এই ধরনের লাগামহীন কথা বলা যাবে না। এটা যে কোনো একটা কথা এটা এফেক্ট করবে বাজারে। আমার মনে হয় সাইদুর যে সম্ভবত সমন্বয়ের একটা অভাব হচ্ছে, যে কথাটা বারবার সবাই বলে আসছে, যে যারা পুঁজিবাজার, যারা ক্যাপিটাল মার্কেটের সাথে যে ইনস্টিটিউশনগুলো বা যে রেগুলেটরি বডিগুলি জড়িত, তাদের একটা সমন্বয়ের অভাব হচ্ছে। এবং তারা যে একটু বসবে, এই যে কন্টিনিউ দরপতন, এখন তো তাদের বসা উচিত। এটা তো বিজিএমসির বোর্ড না, কেউ তো একটা ইনিশিয়েটিভ নিয়ে বসা উচিত, যে ভাই আমরা একটু বসি না কেন। এটা তো আমরা কেউ বলছি না, কেউ এটাও দাবি করছে না যে আপনি টাকা পাম্পিং করে বাজারকে তুলেন না, এটা কেউ দাবি করছে না। শুধু পলিসিগত সমর্থন ঢাকা স্টক এক্সচেঞ্জে এখানে 4 লক্ষ, আপনাদের কত ইনভেস্টমেন্ট করে? 4 থেকে 5 লক্ষ কোটি টাকা না? জি, 1000 কোটি। তাহলে সেই জায়গায় আপনার যে বোর্ড থাকবে, জামাল ভাই, আমরা একটা টেলিফোন, একজন দর্শক, সেই বোর্ডের রেসপন্সিবিলিটি কি? জি দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আমার নাম মমিন, ঢাকা থেকে বলছিলাম। জি বলুন। আমি বলতেছি যে 10 সালে যখন বাংলাদেশ ব্যাংক থেকে, বিভিন্ন ব্যাংক থেকে মার্জিন লোন দিছে, তখন কি ওনারা বলছেন যে শর্ট টাইম আমরা দড়ি টেনে ধরে আমরা লোনগুলো অ্যাডজাস্ট করব? না, বলেন। জি বলেন। সেকেন্ড আমার প্রশ্ন হলো যে এখন যতগুলো আইপিও আসছে 10 সালের পরে, এখন আপনার সূচক হলো 1000-এর নিচে,
এগুলা কি বাংলাদেশ ব্যাংক এবং এসএসসি চোখে থাকে না যে মার্কেট কোথায় কি অবস্থা, কোথায় গেছে? জি সম্মানিত বিনিয়োগকারী, আপনার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি, আমরা উত্তর দেবো ইনশাল্লাহ। আরেকজন দর্শক আমাদের আছেন। দর্শক, আপনার নামটা বলে প্রশ্নটা করুন। কোম্পানিগুলো অনুমোদন দিচ্ছে, হ্যাঁ কেন? এটা আমার সাইদুর রহমান ভাইয়ের কাছে প্রশ্ন। সরি সাইদুর, এই যে আইপিও, নতুন আইপিও বলছে যে মার্কেটে এই অবস্থা খারাপ, সেখানে নতুন নতুন আইপিও দেওয়ার কি যুক্তিকতা আছে? এটা আপনাদের দৃষ্টিতে কি উনি জানতে চাচ্ছেন? ঠিক আছে, ওনার পয়েন্টটা কারেক্ট যে বাজার এরকম অবস্থার মধ্যে কেন আইপিও দিচ্ছে, কিন্তু আইপিওর এখন বিনিয়োগ দেখা গেছে যে বাজার খুব পতন অবস্থায় আছে, কিন্তু আইপিওতে যে দেখেন যে 20 কোটি টাকার এগেইনস্টে 1000 কোটি টাকা সাবস্ক্রিপশন হয়। এখন আইপিও মার্কেটের ডিমান্ড কিন্তু ক্রিয়েট হয়ে আছে। এটা একটা মনস্তাত্ত্বিক হইতে পারে, এটা মনস্তাত্ত্বিক। আইপিওতে একটা পাইলে এটা আমি 5000 টাকার আইপিওতে 10000 বিক্রি করতে পারবো, 10,000 20,000 টাকা, এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার হয়ে গেছে। এবং দেখেন বাজার নিম্নমুখী, অথচ আইপিওর যে নতুন লিস্টিং এর পরে ওই শেয়ারটার দাম এই করে অনেক বেশি বেড়ে যায়, যার ইন্টারেস্টিং হলো পরবর্তী পর্যায়ে তো থাকে না, না পরবর্তী থাকে না, সেটাই বলতেছি। তো এখন এই ইনভেস্টমেন্টটা কারা করে, কারা এই প্রাইসটা হাই করে, এবং যার কারণে কিন্তু এসএসসি গত মিটিংয়ে এই আপনার ইয়েতে মার্জিন বন্ধ করে দিয়েছে, এক মাস পরে মার্জিন দিবে, যাতে এটা ভালো সিদ্ধান্ত, এটা অত্যন্ত ভালো সিদ্ধান্ত। আগেও এটা ছিল, মাঝখানে শিথিল করা হয়েছিল, গত মিটিংয়ে আবার এটা এসএসসি একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে। তো এখন আইপিওটা যে কোনো বাজার বড় হওয়ার জন্য কিন্তু একটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে পড়ে, কিন্তু এই খারাপ অবস্থায় আমরা আসলে এটার সাথে একমত যে খারাপ অবস্থা একটু এটা দৃঢ়গতিতে আইপিও আসে। সেকেন্ডারি মার্কেট যদি স্টেবিলাইজ না হয়, ভালো না হয়, তাহলে ভবিষ্যতে আইপিও মুক্ত হয়ে পড়ে যাবে। যখন বড় বড় আইপিও আসবে, বিশাল বিশাল আইপিও আসবে, যখন একটা ইনফ্রাস্ট্রাকচারের আইপিও আসবে, যখন পদ্মা সেতুর আইপিও আসবে, বড় বড় আইপিও যখন আসবে, সরকার যখন টাকার প্রয়োজন হবে বা বড় বড় উদ্যোক্তাদের টাকার প্রয়োজন হবে, তখন কিন্তু মুক্ত হয়ে পড়বে যদি সেকেন্ডারি মার্কেট স্ট্রং না হয়। সেকেন্ডারি মার্কেট স্ট্রং না হলে তো আপনি আইপিও নিয়ে কোথায় যাবেন? না, এই জন্য তো বললাম আপনি। হ্যাঁ, তো আইপিওটা আমরা সেটা বলি যে এই সেকেন্ডারি মার্কেটটাকে, এটার প্ল্যাটফর্মটাকে সঠিক অবস্থানে নিয়ে আসার জন্য এখানে যেই যেই প্রক্রিয়াগুলো দরকার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তাদের যে আপনি সমন্বয়ের কথাটা যেটা বললেন, এই সমন্বয়ের জায়গাটাতে গুরুত্ব দেওয়াটা জরুরি। ডক্টর জামালউদ্দিন, আমাদের একজন সম্মানিত বিনিয়োগকারী প্রশ্ন করেছেন, 2009-10 সালে যখন মার্কেট চাঙ্গা ছিল তখন সেন্ট্রাল ব্যাংক তো কন্ট্রোল করেনি, মার্জিন তো কন্ট্রোল করেনি, এক্সপোজার লিমিট যার 10% ছিল সে 20% ইনভেস্ট করেছে, সেখানে তো সে কন্ট্রোল করেনি, সে লাগম টেনে ধরেনি, সে লাগম টেনে ধরেছে 2010-এর লাস্টের দিকে যে এই সময় 6 মাসের মধ্যে তোমাকে সমন্বয় করতে হবে। সেই সময় কিন্তু উনি মার্কেট থেকে বিভিন্ন ব্যাংক টাকা তুলে নিছে, কিন্তু মানে অতিরিক্ত চাপ ছিল। কিন্তু এখন যখন মার্কেট এত খারাপ, তাহলে কি বাংলাদেশ ব্যাংকের কোনো দায়িত্ব নাই, সামান্যতম দায়িত্ব নাই যে এটাকে একটু 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 টেনে ধরার জন্য? দেশের অর্থনীতিকে ধরে রাখার জন্য অবশ্যই সেন্ট্রাল ব্যাংকের রেসপন্সিবিলিটি আছে। আপনি দেখেন, আরও পিছনে যান, 1996 সালে যদি ব্যাংকের, তখন কিন্তু এই ধরনের কোনো লিমিট ফিমিট কিছুই ছিল না, 1991 সালের আইন অনুযায়ী। তখন আপনার যদি এই যে ব্যাংকের এক্সপোজার তখন বাড়তো, তখন কি অবস্থা হইতো? সেই হিসাবে তো এইবার অনেক কম হয়েছে, এবং কম যেটা হয়েছে এখন সেটাকে তো আপনাকে অ্যাডজাস্টমেন্ট দিতে হবে। যেমন উনি একটা ওয়ার্কেবল একটা ফর্মুলার কথা বলতেছেন যে প্রাইভেট ইকুইটি যেগুলো আছে এক্সপোজারের ক্ষেত্রে, এই সমস্ত এক্সপোজারের ক্ষেত্রে এগুলাকে যদি আপনার ওই সিস্টেম থেকে, যেমন রিডিমেবল প্রেফারেন্স শেয়ার, এগুলাকে তো বাদ দেওয়া উচিত ওইটা ক্যালকুলেশনে। সেটা যদি আপনার বিবেচনা করে, আর আপনি এমনি বলবেন যে এটা দরকার নাই, আবার বললেন যে ভাই এটা ব্ল্যাক মানি হোয়াইট করার সময় বলতেছে যে কি এটা কনসিডার করা হবে না, ফাইন ট্যাক্সে ইয়ে করবে না, কিন্তু বলে যে যদি ইনকাম ট্যাক্স প্রশ্ন করে তাহলে তো আমার কিছু করা থাকবে না। এই কথা দিয়ে যে আপনি প্যাচ লাগাইতেছেন, এটাও তো আরেকটা প্যাচ। আরেকজন দর্শক অনেক আসলে আসলে শয়ে বিনিয়োগকারী আপনি টেলিফোন করছেন, আসলে তারা এত কনসার্ন এনটিভির এই অনুষ্ঠানে, তারা এত বেশি সম্পৃক্ত হতে চাচ্ছেন, প্রশ্ন আপনাদের করতে চাচ্ছেন, জানতে চাচ্ছেন, হতাশা থেকে মুক্তি হতে চাচ্ছেন। দেখেন আরেকজন অনেক বিনিয়োগকারী, তার মধ্যে আরেকজন বিনিয়োগকারী অপেক্ষা করছেন। প্লিজ বলুন, আপনি বলুন, আপনার প্রশ্নের নাম বলে প্রশ্নটি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমি জামালপুর থেকে বলছিলাম, নাজমুল, আমি একজন বিনিয়োগকারী। জি বলেন। ভাই, আমি তো বিনিয়োগ, যা টাকা পয়সা ছিল আমি জমি জমা বিক্রি করে সব তো পুঁজিবাজারে শেয়ার করছি। এখন তো আমরা ভাই দেউলিয়া হয়ে গেছি। এখন তো মনে হয় বহুপুলাবান সহ বিনিয়োগ করলে মনে হয় কোনো উত্তরণ পাবো কিনা কোনো আশা না। আপনার হতাশা আমরা বুঝতে পেরেছি, সম্মানিত বিনিয়োগকারী, আপনার হতাশা আমরা বুঝতে পেরেছি। কিন্তু একটা ব্যাপার আমরা সবসময় বলি যে আমরা বলার চেষ্টা করি আপনাদেরকে সবসময় যে আপনার সঞ্চয়ের একটি অংশ আমরা বিনিয়োগ করতে বলি। আপনার সঞ্চয়ের একটি অংশ বিনিয়োগ করবেন আপনি, প্লিজ।
আপনি জমি জামা বা বাড়ি ঘর বা আপনার ওইটা বিক্রি করে আপনি বিনিয়োগ করবেন না। এইটা তো আমরা সবসময় বলে আসছি যে সঞ্চয়ের একটি অংশ বিনিয়োগ করবেন এবং ভালো শেয়ারে বিনিয়োগ করে ধৈর্যশীল হওয়ার চেষ্টা করবেন। যেটা লুজ করলে আপনি কোনো ক্ষতিগ্রস্ত অন্তত আমরা অন্যদিকে আপনার একটা সাপোর্ট থাকবে। জি, আমরা এই জন্য বারবার বলি আর কি, একটু বিনিয়োগকারীরা একটু সতর্ক থাকবেন। সাইদুর বলবেন, আমাদের সময় শেষ পর্যায়ে আছি, কি করা যায় বলেন অতি অল্প সময়ের মধ্যে। না, এই বিনিয়োগকারীর যে হতাশার প্রশ্নটা থেকে আমি শুরু করতে চাই। বিনিয়োগকারীদেরকে সবসময় আমরা অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করে আসছি, বিনয়ের সাথে অনুরোধ করেছি যে আপনারা বুঝে শুনে বিনিয়োগ করবেন, আর আপনি পুরো টাকা বিনিয়োগ করবেন না, আর অন্য কোনো সম্পদ বিক্রি করে আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করবেন না। আপনার কাছে যে অতিরিক্ত টাকা যেটা থাকবে বা সঞ্চয় থাকবে তার একটা অংশ শুধু বাজারে বিনিয়োগ করবেন, তাহলে আপনার জীবনের আপনার কোনো ক্ষতি হবে না। এই জায়গাটুকু বিনিয়োগকারীদের মধ্যে যদি সৃষ্টি হয়। আরেকটা বিষয় হলো, বিনিয়োগকারীরা সবসময় বিনিয়োগকারী হিসাবে তারা যেন T+2 এর ট্রেডিং এর চিন্তা কখনো না করে, ট্রেডার যাতে না হয়, ট্রেডার না হয়। কারণ বিনিয়োগকারীরা যদি ট্রেডার হয় তাহলে কিন্তু তার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ কিন্তু সাইদুর, এই মুহূর্তে যদি আপনি ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট থাকতো, মার্চেন্ট ব্যাংক থাকতো, মিউচুয়াল ফান্ড থাকতো, পোর্টফোলিও যদি অ্যাক্টিভ থাকতো, তাহলে কিন্তু বিনিয়োগকারী এত ক্ষতিগ্রস্ত হতো না। এখন সেইগুলাকে সক্রিয় করার জন্যই আমরা বিনীতভাবে এখানে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। আপনাকে যদি বাজার অর্থনীতি চালাইতে হয় তাহলে বাজার অর্থনীতির লোক দিয়ে বাজার অর্থনীতি চালাইতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে আছি, আমরা এখনই অনুষ্ঠান আমাদের শেষ পর্যায়ে আছে। আপনারা ইনশাল্লাহ যারা আমাদের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিনিয়োগকারীরা আপনারা আমাদের সাথে সবসময় থাকবেন এবং আপনারা সবসময় আপনাদের মতামত আমাদেরকে জানাবেন, এবং মতামত জানালে আমরা আপনাদের মতামতের ভিত্তিতে অনুষ্ঠানটাকে আরও সুন্দরভাবে সাজিয়ে পুঁজিবাজারকে শক্তিশালী করার জন্য আমরা সবসময় চেষ্টা করব। এই এনটিভির এই নিয়মিত মার্কেট ওয়াচ অনুষ্ঠানটি পুঁজিবাজারকে স্টেবিলাইজ করার জন্য, দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছে। আমরা কারো বিরোধিতা করি না, আমরা কাউকে বড় করি না, কাউকে ছোট করে দেখি না। আমরা যেটা সত্য, যেটা বাস্তব ভিত্তিক হওয়া উচিত সেটা আমরা তুলে ধরার চেষ্টা করি, আমাদের অতিথিরা সেটা চেষ্টা করে। আপনারা আমাদের সাথে থাকবেন, ভবিষ্যতে থাকবেন এবং সবসময় থাকবেন, এবং আগামীকাল পর্যন্ত আবার আরেকজন আসবেন, কেউ একজন হয়তো আসবেন, অনুষ্ঠান পরিচালনা করবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।